জি, দর্শক আপনাদের সবাইকে শোন রাষ্ট্র এমন এমন রাষ্ট্রপতি চান। আমরা আপনি আপনার ক্লিয়ার করেন, ভিডিওটা ক্লিয়ার করেন। আপনাকে রক্তাক্ত আন্দোলন আন্দোলন বাংলাদেশ সংবিধান, সেই সংবিধানটা আমাকে 31টি সমন্বিত চুক্তি বা দলিল জামাত বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছিল। আর বা আমাদের রাষ্ট্রপতি ভাই কথা শোনা যাচ্ছে না কোনো। হচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। জি, আমি আমাদের আজকের আলোচনা বিশেষ করে রাষ্ট্র পরিচালনা বিভাগ, আইন বিভাগ দুটি তার জায়গাতে এই যে আসলাম যে দুটো কথা আসতেছে না ভাই। নির্বাচন কেমন আগামী দিন অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। আপনি যা বলছেন আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না ভাই। আপনি জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল একজন রাষ্ট্রপতি প্রত্যাশা করি, কেমন চাই চাই যে বাইরে তিনি রাষ্ট্রপতি থেকে আপনার সেন্সে কি দেখছেন?
হ্যালো। কথা শোনা যাচ্ছে ভাই? হ্যালো। আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, বলুন, কথা বলুন, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র পরিচালনায় জুলাই সনদ বা জুলাই সনদের সুনির্দিষ্ট উপকারিতা রয়েছে। এটি রাষ্ট্রের কাঠামোর মৌলিক সংস্কার ও জবাবদিহিতার জায়গায় স্বচ্ছতার সহিত কাজ করবে। স্বৈরাচার রোধে একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। জুলাই সনদ বাস্তবায়নে ইতিবাচক দিকগুলো হচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতা এককভাবে যেন কারো হাতে না থাকে, সেজন্য ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ, চেক অ্যান্ড ব্যালেন্স বজায় রাখবে। আপনি আপনি আপনার সামনে ফ্রন্টে তাকিয়ে কথা বলেন। আপনার ছবি দেখা যাচ্ছে না, প্লিজ। আপনার ছবি ছবি তো আপনার ফেস কথা দেখা যাচ্ছে ক্লিয়ার না, আপনার ফেস শুনতে দেখা যাচ্ছে পাচ্ছি না। না ভাই। এখন দেখা যাচ্ছে? আপনি ফ্রন্টে মোবাইলের সাথে হ্যালো। সরাসরি অ্যাঙ্গেল, মোবাইল অ্যাঙ্গেল, আপনার ফেস থেকে কথা বলেন। আপনার ফেস দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে কিনা ভাই? জি বলেন, আপনি বলেন, আপনার বক্তব্য কন্টিনিউ করেন, উপস্থাপন করেন। জুলাই সনদ বাস্তবায়ন হলে জি। সুনির্দিষ্ট করে দেশের উপকারিতা আছে। এটি রাষ্ট্রের কাঠামো, মৌলিক সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বৈরাচার রোধের একটি দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। রাষ্ট্রের ক্ষমতা এককভাবে যেন কারো হাতে না থাকে, সেজন্য ক্ষমতার ভারসাম্য চেক অ্যান্ড ব্যালেন্স করা যাবে। নির্বাচন কমিশনার, বিচার ব্যবস্থা ও দুর্নীতি দমন কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও কার্যকর সংস্কার প্রস্তাব রাখা রয়েছেন এই জুলাই সনদে। রাজনৈতিক সমঝোতা দলমত নির্বিশেষে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরির সুযোগ তৈরি করার একটা ব্যবস্থা হবে। সামাজিক ন্যায় বিচারে সংবিধানের সাম্য, মানবাধিকার, মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় মূলনীতির সুনির্দিষ্ট ভূমিকা এই জুলাই সনদে রয়েছে। জুলাই সনদ হলে এই সকল ক্ষেত্র থেকে বাংলাদেশের সাধারণ জনগণের জনকল্যাণের উপকারিতা আসবেন। হ্যালো। জি, হ্যালো। হ্যালো।
প্রিয় দর্শক, বাংলাদেশে একটি বিষয় প্রচন্ডভাবে জল্পনা কল্পনা চলছে। জল্পনা কল্পনা চলছে যে আগামী দিনে আহ, বাংলাদেশে একটি বিষয় জল্পনা কল্পনা চলছে যে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হবেন। 2 বছর 41 দিন পার করার পরে আহ, বিশেষ করে ইউনূস সাহেবের সরকার 18 মাসের, তারপরে বর্তমান 12ই ফেব্রুয়ারি পরবর্তী বিএনপি সরকার, নির্বাচিত সরকার প্রায় 4 মাস 5 মাস পাস করেছে। তো 2 বছর 61 দিন পরে আহ, বিশেষ করে জুলাই আগস্ট পূর্ববর্তী সেই মানে যাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই সরকারের সময় নির্বাচিত সরকার শাহাবুদ্দিন চুপ্পু, তিনি প্রায় 3 বছরের কাছাকাছি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনা করে সাম্প্রতিক সময়ে তিনি লন্ডন গেছেন। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে এসে গুঞ্জন, সকল কিছু প্রকার আলাপ আলোচনা গুঞ্জনকে উপেক্ষা করে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সাম্প্রতিক সময় পদত্যাগ করেছেন। পদত্যাগ পরবর্তী সময়ে মিডিয়া সহ রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে যে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে হবেন, কাঙ্ক্ষিত সেই সুযোগ্য ব্যক্তিকে। সেক্ষেত্রে প্রথম শ্রেণীর মিডিয়া সহ অপরাপার সামাজিক মাধ্যমগুলোতে অনেকগুলো আমরা নাম দেখতে পাচ্ছি। সেই নামগুলোর মধ্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যিনি যুক্তরাষ্ট্রে আছেন, তার নাম আসছে, যিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান ছিলেন, সেই একজন নারী ব্যক্তিত্ব, তার নাম আসছে। পাশাপাশি আমরা আরো দেখছি, আরো কারো কারোর নাম আমরা দেখতে পাচ্ছি। সেই নামগুলো হচ্ছে বিএনপি যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন, এবং ডক্টর আব্দুল মঈন খান, এবং ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি স্বপনের নামও সেখানে যুক্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই বাস্তবতায় আগামী দিনের বাংলাদেশের যা বিশেষ করে এই গণতান্ত্রিক সরকারের গণতন্ত্রের অভিযাত্রাকে কন্টিনিউ করবার জন্য একজন কাঙ্ক্ষিত বাংলাদেশের বা বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য বাংলাদেশের এই মুহূর্তে একজন অভিভাবক, সংবিধান সম্মত ভাবেই, সংবিধান পন্থায়, গণতান্ত্রিক পন্থায় একজন রাষ্ট্রপতির প্রয়োজন। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি শারীরিক অক্ষমতা, শারীরিক অসুস্থতার কথা বলে তিনি সাম্প্রতিক সময় পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে এখন টক অব দা আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশে কাঙ্ক্ষিত রাষ্ট্রপ্রধান কে হবেন, সেই ব্যক্তিটা কে হতে পারেন, এবং যিনি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের স্থিতিশীলতা, বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে এই আমেরিকা ইরান যুদ্ধের এই পটভূমিকায় মধ্যপ্রাচ্য থমথমে অস্থির, এবং মধ্যপ্রাচ্যের বাজারেও প্রায় 1 কোটি প্রবাসী সেখানে দীর্ঘ সময় ধরে সেখানে প্রবাসী নানান সেক্টরে কাজ করছেন, এবং মধ্যপ্রাচ্য থেকে বড় অঙ্কের টাকা রেমিটেন্স তারা আয় করে বাংলাদেশে পাঠাচ্ছেন, যা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, জাতীয় রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করছে। এবং প্রত্যেকটা সরকারের দেশ পরিচালনা করার জন্য প্রথম 1 নম্বরে যে জায়গাটা, ইনকামের জায়গা আছে বাংলাদেশে, সেই জায়গাতে মূলত প্রবাসীদের ইনকামটা বড়দের অর্থনীতিকে সাপোর্ট দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে। এই সাপোর্ট বা ফিডব্যাকের জায়গা থেকে পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটির জায়গা থেকে বর্তমান জনাব তারেক রহমান সাহেবের সরকার মেরুকরণ অবস্থার মধ্যে আছেন। বিশেষ করে কুলও রক্ষা করি, মানও রক্ষা করি, সরকারকে কুল এবং মান দুটোই রক্ষা করে আগামী দিনে বাংলাদেশের সরকার পরিচালনা করতে হচ্ছে। সরকারের কাছে যেমন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করাও একটা চ্যালেঞ্জ, এবং বিশেষ করে বাংলাদেশের সাথে
ভারতে প্রায় সেই বিশেষ করে ইউনূস সাহেবের সরকার সময় থেকে শুরু করে 2 বছরের ধরে ভারতের সাথে একটা টলটলেমান একটা সম্পর্ক, ভারতের সাথে সম্পর্কটা এখন স্টেবল অবস্থায় নেই। ভারত একটা বড় ধরনের প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্র সেও চাইবে তার সাথে চেক অ্যান্ড ব্যালেন্স বাংলাদেশের তার সম্পর্ক থাকুক ভূ রাজনীতিতে, এবং ভারতের সাথে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক মেরুকরণ, রাজনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক মেরুকরণের জায়গা থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক আবার পুনঃস্থাপন হোক, এবং ভারত তার সেই কাঙ্ক্ষিত প্রতিবেশীর জায়গা থেকে বাংলাদেশকে তার পাশে পেতে চাইবে। অপারতার বাংলাদেশও চাইবে বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ স্বার্থ সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে রাজনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের বড় একটি সমস্যা যেটা পানি সমস্যা, বাংলাদেশের সাথে ভারতের 54টা নদীর সাথে একটা কানেক্টিভিটি রিলেশন সম্পর্ক আছে। সেই কানেক্টিভিটি চ্যানেলের যে সম্পর্ক আছে বাংলাদেশের সাথে ভারতের 54টা নদীর সাথে অভিন্ন একটা কানেক্টিভিটি আছে, এবং এই 54টি নদী কিন্তু ভাটি দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান এবং ভারতের অবস্থান সেই বিশেষ করে উৎস পানির উৎস সৃষ্টির সেই জায়গাতে ভারতের অবস্থান। এই জায়গাতে পানির জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের একটা বোঝাপড়া আছে, এবং আগামী মাসে পদ্মা ব্যারেজ চুক্তি সেটা শেষ হতে যাচ্ছে, গঙ্গা চুক্তি, এবং পাশাপাশি তিস্তা যে মরণ ফাঁদ, সেই ফাঁদটা নিয়ে বাংলাদেশ আবার নতুন ভিন্ন মাত্রায় ভিন্ন করে নিয়ে চীনকে দিয়ে সেখানে একটা ব্যারেজ করার, তিস্তা ব্যারেজ করার একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই জায়গাতে ভারতের স্বার্থটাই নিজে দেখবে। 54 নদীর থেকে ভারত কিন্তু তার অভ্যন্তরীণ এলাকায় এই 54টা নদীর কানেক্টিভিটি থেকে প্রায় 3000 নদীর কানেক্টিভিটি ভারত করে নিয়েছে। ভারত তার নিজের পানি প্রবাহের স্বার্থটা সেই উত্তর পূর্বাঞ্চলে, তার উত্তর পূর্বাঞ্চলে যে ভৌগোলিক সীমারেখা আছে 7 সিস্টার সহ অপরাপর কান্ট্রি প্রদেশগুলো, সেই 7 সিস্টার অপরাপর প্রদেশ, এই দুইটা জায়গা থেকে ভারত তার পানি সম্পদের জায়গা থেকে নিজস্ব স্বার্থটাকে একান্ত ভাবেই প্রাধান্য দেয়, এবং সেই প্রাধান্য দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই জায়গা থেকে ভারত প্রায় 3000 নদীতে তার কানেক্টিভিটি চ্যানেল করেছে, বাঁধ করেছে, ব্যারেজ করেছে, বাঁধ করেছে। ভারত তার নিজস্ব জায়গা থেকে নিজস্ব স্বার্থ থেকে তার পানি সম্পদের যে স্বার্থ ভারত রক্ষা করে চলেছে, কিন্তু ভারত ভাটি দেশ হিসাবে বাংলাদেশের প্রতি তার যে রাজনৈতিক স্বাধীনতা আছে, ভারত বাংলাদেশের প্রতি বিমাতা সুলভ আচরণ করে। শুষ্ক মৌসুমে ভারত তার পানি স্বার্থে পানি আটকায় রাখে এবং বাংলাদেশের প্রতি বিমাত সুলভ আচরণ করে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে যত পানি ভারত দিতে চায় না এবং দেয় না। এই বাস্তবতায় বাংলাদেশের সাথে ভারতের যে পানি যে সম্পর্ক, এই সম্পর্কটা বাংলাদেশ কিভাবেই ভারতকে ম্যানেজ করে বাই লিটারেল রিলেশনশিপের জায়গা থেকে বাংলাদেশ ভারতকে কিভাবে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারে, বাংলাদেশের সাথে বড় ধরনের একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। অপরাপর বাংলাদেশের সাথে চীনের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা বড় ধরনের একটা বিষয় আছে। ব্রহ্মপুত্র নদের সাথে চীনের একটা কানেক্টিভিটি রিলেশনশিপ আছে। সেই ব্রহ্মপুত্র নদীর চ্যানেলের কানেক্টিভিটি জায়গা থেকে চীন, বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এবং এই গুরুত্বের জায়গা থেকে বর্তমান তারেক রহমান সাহেবের সরকার ক্ষমতা আসার পরে থেকে প্রথমে তিনি মালয়েশিয়া এবং চীন দুটো কান্ট্রির সাথে একই সাথে জনাব তারেক রহমান সাহেবের সরকার মালয়েশিয়া সফর করেছেন, চীন সফর করেছেন। মালয়েশিয়ার সাথে দীর্ঘদিনের, বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের বড় ধরনের একটা শ্রমিকদের একটা সংখ্যা সেখানে অবস্থান করে। মালয়েশিয়াতে মেবি সম্ভাব্য জায়গা থেকে 10 লাখের উপরে বেশি, 20 লাখের উপর শ্রমিক মালয়েশিয়া বাজার আছে, 20 লাখের উপর শ্রমের একটা বাজার আছে। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে গেছেন কাজ করেন, সেই অবৈধভাবে যারা কাজ করেন সেখানে অবস্থান করেন, অনেকে গ্রেপ্তার আছে। এবং পাশাপাশি নতুন করে পূর্বে যে একটা চুক্তি হয়েছিল মালয়েশিয়া সরকার সাথে প্রায় 20,000 শ্রমিক পাঠানোর একটা বিষয় ঝুলে আছে। এই বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে শ্রমর যে একটা সংকট চলছে, একটা ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিসটাকে ওভারকাম করবার জন্য সাম্প্রতিক সময় তারেক রহমান সাহেবের সরকার তিনি মালয়েশিয়া সফর করেছেন, এবং মালয়েশিয়া তারেক রহমান সাহেবের সরকারকে
প্রাধান্য দিয়েছে, গুরুত্ব দিয়েছে। এই সমস্যার সমাধান যাতে অচিরেই করা যায়, মালয়েশিয়া সে বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করবে। মালয়েশিয়ার সাথে কিছু বাণিজ্যিক ব্যাপার আছে, 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের। সেই এই 1 থেকে 2 বিলিয়ন ডলারের সেই বাণিজ্য চুক্তিটা কিভাবে সম্প্রসারিত করা যায়, সে বিষয়টা মালয়েশিয়া সরকার বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়ার শ্রমের বাজার এবং বাণিজ্য চুক্তিটাকে আরো সম্প্রসারিত কিভাবে করা যায়, এই সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টা সাম্প্রতিক সময়ে তারেক রহমান সাহেবের সরকার যখন মালয়েশিয়া সফর করেছিল, সেই বিষয়টা আমরা দেখেছি, সেখানে এটা গুরুত্ব বা প্রাধান্য পেয়েছিল। অপরাপর পাশাপাশি চীনে আমাদের জনাব তারেক রহমান চীন সফরে গেলেন। সেখানে একটা বড় প্রতিনিধির সম্পর্ক গেছেন। চীনের সাথে বাণিজ্যিক সম্পর্কটাকে আরো সম্প্রসারিত করবার জন্য সেখানে চুক্তি হয়েছে। এবং চীনের সাথে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ক্ষেত্রে, বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এবং তিস্তা চুক্তির ক্ষেত্রে নিয়েও চীনের সাথে একটা চুক্তি হয়েছে। তিস্তা ব্যারেজটা চীন বাংলাদেশে করতে চাই। এবং উত্তর পূর্বাঞ্চলে যে বিশেষ করে প্রচন্ড পানির একটা ক্রাইসিস বাংলাদেশের সরকার দেখা দেয়, তাই তিস্তা ব্যারেজটা অচিরেই চীন করে দিতে চায়। এই তিস্তা ব্যারেজটা করে দেওয়ার মধ্য দিয়ে উত্তর অঞ্চলে চীন সরকার থেকে বাংলাদেশ বড় ধরনের একটা সাপোর্ট পাবে। সেই জায়গা থেকে জনাব তারেক রহমান সাহেব তিনি চীন সফর করে আসছেন এবং এই জায়গা থেকে ভারতে এটা অবজারভেশন নিয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন, ভারতেও জেনজি জেনারেশন শিক্ষার অধিকার নিয়ে, শিক্ষার দাবি নিয়ে লাগাতার প্রায় 2 সপ্তাহের উপরে তারা আন্দোলন করেছে, 20 দিনের কাছাকাছি। তাই এই যে বিশেষ করে ভারতেও আপনার আমরা দেখেছি 1.5 থেকে 2 বছর আগে ভারতে মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেখানে সেই পরীক্ষাটা বাতিল করা হয়েছে। এবং বিশেষ করে মেডিকেলে স্টাডি করা হাজার হাজার স্টুডেন্টের জীবন একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তারা আগামী দিনে তাদের ভবিষ্যৎ সেই পেশাভিত্তিক জীবনের জায়গা থেকে ভারতের স্টুডেন্টরা একটা বড় ধরনের দোদুল্যমান অবস্থা পড়ে গেছে। এবং বাংলাদেশ বাংলাদেশ ভারত, এই পাকিস্তান, শ্রীলঙ্কায়, এই দেশগুলোতে আমরা দেখি এই যে একটা কুচক্র, পোস্ট ফাঁসের একটা চক্র ইস্টাবলিশ হয়ে গেছে। তারা পরীক্ষার সময় আসতে সেই প্রশাসনের কিছু লোকজনকে তারা ম্যানেজ করে এবং এই অশুভ চক্র, প্রশ্ন ফাঁসের এই অশুভ বাণিজ্যটা তারা করে। ভারতেও যেটা ঘটে গেছে। এবং ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই বিষয়টা যদি ঘটে, তাহলে এই জেনারেশন কিন্তু ভারত সরকারের উপর আস্থা বিশ্বাস রাখতে পারছে না। এবং তাদের কাছে দাবি হলো যে ভারতের মতো দেশে প্রশ্ন ফাঁস কেন হবে, এবং আমাদের মেধা যতটা মূল্যায়ন আমরা পাচ্ছি না। ভারতে কোটি কোটি শিক্ষিত বেকার, তারা চাকরির বাজারে সরকারি এবং প্রাইভেট সেক্টরে চাকরি পাচ্ছে না। এই শিক্ষিত বেকার জনগোষ্ঠীর আগামী দিনের ভাগ্যের সেটেলমেন্ট, তাদের ভবিষ্যৎ জীবনের সেটেলমেন্ট ভারত সরকার দিতে নাকি ব্যর্থ হচ্ছে। এই সরকারের প্রতি অভিযোগ এনে জেনজিরা ভারতের দিল্লির তন্তর মন্তর চত্বরে, সেখানে স্বধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে এখানে লক্ষ লক্ষ ছাত্র জনতা একাত্র হয়েছিল এবং আন্দোলন করে, যে আন্দোলনকে দিল্লির তন্তর মন্তর চত্বর থেকে পুরো ভারতবর্ষে তারা ছড়িয়ে দিয়েছিল। এবং আন্দোলনের প্রচন্ড একটা গতিতে চলে যাচ্ছিল, যেটা সরকার গভীরভাবে মোদী সরকার তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং মোদী সরকার এই বিষয়টাকে তিনি সামনে এনে এই আন্দোলনে তন্তর মন্তর চত্বরে জেনজি জেনারেশন, তারা ককরোচ জনতা পার্টি নামে, তেলাপোকা জনতা পার্টি, যেটা ককরোচ তেলাপোকা, এই ককরোচ তেলাপোকা জনতা পার্টি নামে একটা পার্টির ব্যানারে তারা সরকারের ভিড়কে নাড়িয়ে দিয়েছিল। এবং তারা তিনটা কন্ডিশন সেখানে দিয়েছিল: শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, অপরাপর ছাত্রের সাথে যারা জড়িত তাদেরকে বিস্তারিত করতে হবে। এবং আন্দোলন করতে যে যেসব ছাত্রছাত্রীদের করে নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, সেই নির্যাতিত ছাত্রছাত্রীদের নির্যাতনের ক্ষতিপূরণ দিতে হবে। এবং গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদের যারা গ্রেপ্তার করেছে তাদেরকে মুক্তি দিতে হবে। এবং যাদের উপরে নির্যাতন করা হয়েছে এবং বেশ কিছু ছাত্র সেখানে আত্মাহুতি দিয়েছে, এই যে বেশ কিছু ছাত্র আত্মাহুতি যারা দিয়েছে, তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ দিতে হবে। এই তাৎক্ষণিকভাবে মোদী সরকার যখন দেখছেন যে তার পাওয়ারটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে,
এবং ঝুঁকির মধ্যে পড়েছে, তখন মোদী সরকার ছাত্রদের সাথে জরুরি মিটিং করে ছাত্রদের দাবি মেনে নিয়েছেন এবং ছাত্ররা সেখান থেকে ঘরে ফিরে গেছে। কিন্তু মোদী সরকার আবার পলিটিক্যালি ডিমোরালাইজ করছেন। ডিমোরালি যেটা হলো যে ছাত্ররা উত্তেজিত ছিল, তারা পুলিশের সাথে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষে লিপ্ত হয়েছিল, পুলিশ ও ছাত্রদের উপরে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গুলিপন্ত ভারতে করেছিল। বিভিন্ন কয়েকটা বিহার সহ কয়েকটা রাজ্য অলরেডি বিহারে, ভারতে আমরা বিহারে দেখেছি, সেখানে সরাসরি পুলিশ গুলি চালিয়েছিল এবং সেই সিকোয়েন্স গুলো পেয়েছি। এবং যে সব ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে, কয়েকজন ছাত্র মারাও গেছে, যারা গুলি চালিয়েছিল, যারা মারা গেছিল, সেই সব ছাত্রদের কেন গুলি চালানো হয়েছে এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে 1 থেকে 2 কোটি টাকা। ভারত সরকার এই বিষয়টা যাচাই বাছাই করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে। এবং সাম্প্রতিক সময় ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ছাত্রদের আন্দোলন মেনে নেওয়া, এই জায়গাটাকে ভারতের রাজনৈতিক মহল, বিশ্লেষকরা বলছে যেটা ভারত মোদী সরকার একটা নৈতিক পরাজয় নাকি ঘটে গেছে। এবং বিশেষ করে মোদী সরকারের এই ছাত্রদের আন্দোলনে আপনার কংগ্রেস, আম আদমি পার্টি, মমতা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ, এবং আপনার সেই বিশেষ করে বিহারের সমাজবাদী পার্টি সহ যারা আছেন, বিশেষ করে বিশেষ করে এবং আপনার আহ, মানে আহ, কংগ্রেস জোটভুক্ত যে রাজনৈতিক দলগুলো আছে, তারা সবাই এই ছাত্র রাজনীতির এই বিষয়ের সাথে তারা একাত্ম হয়েছে এবং তার মঞ্চে তারা অবস্থান নিয়েছিল। মেহবুবা মুফতি তিনিও শ্রীনগর থেকে এসেছিলেন। তো সেখানে সে আন্দোলনে ছাত্ররা কি ভেবেছিল, রাজনৈতিক সমর্থন পেয়েছিল, সংস্কৃতি মন্ডলের সমর্থন পেয়েছিল, এবং অপারাপার বিভিন্ন সামাজিক সংগঠন সিম্প্যাথি ছাত্ররা পেয়েছিল। এই যে ত্রিমেরীকরণের সমর্থন পাওয়ার জন্য বিজেপি সরকার একটা টলাইমার অবস্থার মধ্যে পড়ে গেছিল। এই জায়গাতে বিজেপি সরকার মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি অভিজিৎ জিতকে তিনি আবার বিষয়টা সামনে নিয়ে আসছেন। যেসব ছাত্রদের উপরে সেখানে গুলি চালানো হয়েছিল, তাদের কি ব্যাপার আছে, যাদেরকে আবার মামলা দেওয়া হচ্ছে, মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার যাদের করা হচ্ছে, এই বিষয়টা ককরোচ জনতার পার্টি থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই গ্রেপ্তার যদি প্রত্যাহার না করা হয় এবং গ্রেপ্তার যদি না বন্ধ করা হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি না দিলে এবং এই হয়রানি বন্ধ না করলে, ককরোচ জনতা পার্টি আবার নতুন করে রাস্তায় নামবে এবং এই তাদের এই আন্দোলনটাকে আবার তীব্রতর করবে। এখন প্রশ্ন হলো, বিজেপি সরকার মোদীকে এই ছাত্র জনতার বিশেষ করে মৌলিক দাবির প্রতি যথাযথ গণতান্ত্রিক ভাবে শ্রদ্ধা দেখাবে এবং তাদেরকে মূল্যায়ন করবে, শ্রদ্ধা এবং মূল্যায়নের পথ বেছে নিবে, না শ্রদ্ধা ও মূল্যায়নের পথে না যে অগণতান্ত্রিক ভাবেই তাদের উপরে আবার রাজনৈতিক নির্যাতন নিপীড়ন করবে? সেই রাজনৈতিক নির্যাতন নিপীড়ন যদি তারা করে, ককরোচ জনতা পার্টি ছাত্র জনতা যদি আবার দিল্লি সহ সারা ভারতবর্ষ নামে, ভারতেই এমনি ভারতেও সেখানে অর্থনৈতিক সংকট আছে, বেকার সমস্যা তীব্রতর, এবং ভূ রাজনীতিতে আন্তর্জাতিক বহির্বিশ্বে ভারত কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। কারণ ভারতের সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, ভুটানের সাথে সম্পর্কের সমীকরণ জায়গায় ঠিক নেই। এই কান্ট্রিগুলোর সাথে স্থির সম্পর্ক বা ভারতের সাথে নেই। এই বাস্তবতায় ভারত এই অভ্যন্তরীণ ভূ রাজনীতির জায়গা থেকে নিজের পজিশন ঠিক রাখা এবং পাকিস্তান বাদে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, বিশেষ করে বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার সাথে সম্পর্কের জায়গাটা স্টেবল অবস্থায় থেকে রাখা, এটা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা ভারত কিভাবে আপনার তার পরস্পরের কূটনীতি দিয়ে সেই বিষয়টা সমীকরণটা স্টেবল অবস্থায় রাখে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু জনগণের নির্বাচিত সরকার এখন ক্ষমতায়, এবং যেহেতু একটা সরকার, নির্বাচিত সরকার ক্ষমতা থাকলে তার মেরুদণ্ড শক্ত থাকে, জনসমর্থন তার পক্ষে থাকে, এবং বিশেষ করে তার একটা রাজনৈতিক অবস্থান থাকে। সেই রাজনৈতিক অবস্থান থেকে পার্লামেন্ট যেহেতু আছে, বিএনপি মেজরিটি হিসাবে বাংলাদেশের পার্লামেন্টে আছে, অপরদিকে অপোজিশনে জামাত ইসলাম, এনসিপি আছে। বিএনপি মেজরিটি হিসাবে বাংলাদেশের পার্লামেন্ট আছে, অপরদিকে এনসিপি জামাতও সেখানে তারা বড় অঙ্কের প্রায় 90 জনের উপরে এমপি নিয়ে, সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা প্রধান বিরোধী দল হিসেবে পার্লামেন্টে আছে। তাই বাংলাদেশে সরকার বিশেষ করে ভূ রাজনীতিতে ভারতের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে
বিরোধী দলের যেমন স্পষ্ট বক্তব্য আছে, তাদের আওয়াজ আছে, সরকারের স্পষ্ট আওয়াজ। সরকার প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ সম্পর্কের জায়গায় অবস্থানে থাকতে চাই, এবং প্রতিবেশীর সাথে প্রতিবেশী এবং বন্ধুত্বমূলক সম্পর্কের অবস্থানে থাকতে যে থাকে, বাংলাদেশের জনগণের স্বার্থ এবং সার্বভৌমত্বের জায়গাটাকে বিএনপি সরকার প্রাধান্য দিতে চাচ্ছে। জনগণের সম্পর্ক, সার্বভৌমত্বের সম্পর্ক, এই জায়গাটাকে বিএনপি সরকার গুরুত্ব দিয়ে, জনগণের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে সবার আগে বাংলাদেশ বিএনপি সরকারের স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখেই আওয়াজ দিয়ে বিএনপি এই স্লোগানের এই দর্শনকে সামনে রেখে জনগণের যে অর্থনৈতিক সমস্যা আছে, বেকার সমস্যা আছে, মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরানের যুদ্ধ কারণে আমাদের এখানে বর্তমানে